অনেক রাত হয়েছে, এবার ঘুমোও। ঘুম আসছে না রানী, তোমার সঙ্গে গল্প করতে আমার ভালো লাগছে। গল্প? তুমি আমাকে রানী বলে ডাকো, আজ ওই ডাকটা শুনে একজন সত্যিকারের রানীর গল্প আমার মনে পড়ল। সত্যিকারের রানীর সঙ্গে বুঝি তোমার খুব আলাপ ছিল? পাগল, রানীর সঙ্গে আলাপ করবার সাহস পাবো কোত্থেকে? তবে তাকে চিনতুম। এই ঘরের পূবের জানালায় দাঁড়ালে ঠিক পার্কের গায়ে যে হলদে রঙের বাড়িটা দেখা যায়, সেখানে তিনি থাকতেন। বাড়িটার রং তখন অবশ্য সাদা ছিল। চোখে পড়েছে বাড়িটা। তা রানী কি করতেন? হাবানা চুরুট মুখে দিয়ে দুটো বাঘা কুকুর নিয়ে পার্কে বেড়াতেন বুঝি? ঠাট্টা নয়, গল্পটা ভারী করুণ। করুণ? রাজা সাহেব বোধহয় রাত্রে মদ খেয়ে এসে রানীকে হান্টার দিয়ে পিটতেন। রাজা সাহেবই ছিলেন না, হান্টার আসবে কোত্থেকে? ও, রাজা সাহেব ছিলেন না, সেই দুঃখেই বুঝি রানী ছাদ থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করলেন। তুমি ভারী দুষ্টুমি আরম্ভ করেছ। এই রইল তোমার গল্প, আমি পাশ ফিরছি। না না, আর কমেন্ট করব না, তুমি বলে যাও। বছর 5 আগেকার কথা, আইয়ে পড়ি তখন। আমাদের কলেজে মেয়েদের সেকশন হয় সকালে, সে তো জানোই। বাড়ি থেকে যখন বেরুলুম তখনও সূর্য ওঠেনি। ট্রাম লাইনের দিকে যেতে যেতে বাড়িটাকে চোখে পড়ল। আমি দাঁড়িয়ে গেলুম। বাড়িটা ফাঁকা পড়েছিল প্রায় 7 মাস। জাঁদরেল একজন মিলিটারি অফিসার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে এই ক্রাইসিসের দিনেও যে ওটা খালি পড়েছিল তার কারণ বোধহয় দুটো। একে অসম্ভব ভাড়া, তাই বাড়িওয়ালা কোটিপতি বলে কুলীন জাতের কেউ না হলে পাত্তাই পেত না। তাই খানতিনেক লরি থেকে দামি ফার্নিচার নামতে দেখে বুঝলুম ও বাড়িতে অসামান্য কারুর আবির্ভাব হয়েছে। ট্রাম এসে পড়েছিল, কলেজের সময় হয়ে গেছে, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলুম না। কিন্তু কৌতূহলটা জেগেই রইল মনের ভেতর। কিউরিসিটি, দাই নেম ইজ। আবার ইয়ার কি হচ্ছে? যাও, বলবো না গল্প। লক্ষ্মীটি প্লিজ, আর গোলমাল করব না। কলেজ থেকে ফিরে দেখি ফার্নিচার সব তোলা হয়ে গেছে, আর প্রকাণ্ড এক মেরুন রঙের মোটর দাঁড়িয়ে রয়েছে পোর্টিকোর নিচে। খবর পেলুম বড়দির কাছ থেকে। কোথাকার এক রানী এসে বাড়িটা ভাড়া নিয়েছেন। রাজা আসেননি? না, তিনি বিলেতে আছেন 6-7 বছর, ওখানে নাকি এক মেম সাহেবকে বিয়ে করেছেন। এত খবর তুই কি করে জানলি দিদি? আমাদের সুবল বাজার করতে যাওয়ার সময় রানীর খাস চাকর জগন্নাথের সঙ্গে ভাব জমিয়ে এসব জেনে এসেছে। রানীর বয়স কত দিদি? বুড়ি নাকি? না না, বুড়ি নয়, 30-35-এর বেশি হবে না। কয়েকবার বারান্দায় এসে দাঁড়িয়েছিল, তখনই দেখেছি। এমনিতে বছর 25-এর মতো লাগে, তবে রাজা রাজড়ার কারবার তো, রং টং মেখে 10 বছর কমিয়েছে নিশ্চয়ই। দেখতে কেমন রে? ছিপছিপে লম্বা চেহারা, টকটকে গায়ের রং। তবে রঙের উপর কতখানি পালিশ আছে ওরাই জানে। বড়দির কাছে এই পর্যন্ত খবর পেলুম, তারপর প্রায় দেখতে পেতুম রানীকে। পার্কে কখনো আসতেন না, তবে বিকেলের রোদ পড়ে এলে মধ্যে মধ্যে দোতলার বারান্দায় এসে দাঁড়াতেন। বালাস্টেটের উপর কনুই রেখে তাকিয়ে থাকতেন অন্যমনস্কভাবে। এত দূর থেকে মুখখানা ভালো দেখা যেত না, তবে যেটুকু বুঝতে পারতুম নকলের কারবার যদি কিছু থাকেও তবু ভদ্রমহিলা রূপবতী। আর রাজরানী হতে গেলে রূপ না হলেই বা চলবে কেন? রানীর বাড়িতে কিন্তু কখনো লোকজনের বিশেষ আনাগোনা চোখে পড়তো না। 2-3টে ঝি, চাকর, সোফার, মধ্যে মধ্যে 1-1জন কারা কী সব জিনিসপত্র নিয়ে আসতো। রাত্রে চড়া সুরে রেডিও বাজতো, প্রায় 12টা-1টা পর্যন্ত বিলিতি গান শুনতে পেতুম। বিবিসি কিংবা ওই রকম একটা কিছু হবে। তাছাড়া সারাদিন একেবারে নিঝুম হয়ে পড়ে থাকতো বাড়িটা। বোঝা যেত রানী অসামাজিক মানুষ। অসামাজিক হওয়ার আসল কারণ তো প্রথম দিনই শুনেছিলুম। রানী হোক আর যাই হোক, স্বামী যাকে ছেড়ে দিয়ে বিদেশে নতুন করে বিয়ে করেছে, সামাজিক হওয়ার মতো মনের শান্তি তার না থাকাই স্বাভাবিক।
সুবল মধ্যে মধ্যে ও বাড়িতে আসা যাওয়া করত। সেই বলতো, রানী সারাদিন বই পড়েন, নয়তো চুপচাপ শুয়ে বসে থাকেন। সন্ধে হলে রেডিও খুলে গেলাস নিয়ে বসেন তার সামনে। কিসের গেলাস সুবলতা বলেনি, আমরাও জিজ্ঞেস করিনি। কিছুদিন বাদে আশেপাশের আরও 10 জন প্রতিবেশীর থাকার মতো রানীর থাকাটাও সহজ হয়ে গেল। যেদিন ফার্স্ট পিরিয়ডে ক্লাস থাকতো সেদিন কখনো কখনো রানীকে সেই বড় মেরুন রঙের গাড়িটাতে দেখতে পেতুম। আমার পাশ দিয়েই বেরিয়ে যেতেন। খুব সম্ভব লেকে কিংবা গড়ের মাঠে বেড়াতে বেরুতেন। ওই সময়টায় খুব কাছ থেকে রানীকে দেখতে পেতুম। বেশ সুন্দর ধারালো চেহারা, তবে বড্ড রোগা। কোনো রানী অত রোগা হলে ভালো লাগে না, মনটা কেমন খচখচ করতে থাকে। এই পথেই একদিন রানীর সঙ্গে আলাপ হলো। ট্রাম লাইনের দিকে পা বাড়িয়েছি, হঠাৎ সেই মেরুন রঙের গাড়িটা প্রায় আমার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। আমি চমকে উঠলুম। গলা বের করে রানী বললেন, তুমি কোন দিকে যাবে? আমাকে বলছেন? আমি দিশেহারা হয়ে তাকালুম এদিকে ওদিকে, কিন্তু কাছাকাছি আমি ছাড়া আর কেউই ছিল না। রানীর মুক্তোর মতো দাঁতে আবার এক ঝলক হাসি দেখা দিলে। আশুতোষ কলেজে যাচ্ছ তো, চলো তোমায় লিফট দিই বলেই খুলে দিলেন গাড়ির দরজা। ব্যাপারটা এত হঠাৎ আর এমনি হকচকিয়ে গিয়েছিলুম যে কোনো কথা বলতেই পারলুম না। খানিকটা হিপনোটাইজের মতো গাড়িতে উঠে বসলুম। গাড়ি চলতে শুরু করলো। আমার থেকে মাত্র 4 আঙুলের তফাতে বসেছেন রানী, সেই রহস্যময় মানুষটি যার সম্বন্ধে যত শুনেছি কল্পনা করেছি তার 5 গুণ। রানীর ফিকে গোলাপি শাড়ির আঁচল আমার গায়ে পড়ছে। এক রাস তীব্র সুগন্ধির আঘাত লাগছে মুখের উপর। সবুজ ভেলভেটের স্ক্র্যাপ দেওয়া বর্মা চটির ভেতরে দুখানা টুকটুকে পা চোখে পড়ছে। এত কাছে বসে আছেন রানী, অথচ আমি ওর মুখের দিকে চোখ তুলে তাকাতেই পারলুম না। রানী বললেন, প্রায় তোমাকে এই সময়ে কলেজে যেতে দেখতে পাই, ভাবি আলাপ করব। কোন ইয়ারে পড়ো তুমি? মাথা নিচু করেই বললুম, এবার ইন্টারমিডিয়েট দেব। ফার্স্ট ডিভিশনে পাস করতে পারবে তো? আমার কেমন অপমান বোধ হলো। মুখ তুলে রানীর দিকে তাকিয়ে বললুম, আমি স্কুল ফাইনালে স্কলারশিপ পেয়েছি। রানীর শীর্ণ সুন্দর মুখখানা হাসিতে ভরে উঠল। তাই নাকি? ভারী খুশি হলুম। আইএতে স্ট্যান্ড করতে পারবে তো? বললুম, দেখি চেষ্টা করে। রানী আস্তে আস্তে বললেন, আমি লেখাপড়ায় খুব খারাপ ছিলুম। 2 বার বিয়ে দিয়েও পাস করতে পারিনি। পড়াশোনায় কাউকে ভালো দেখলে তার উপর আমার হিংসে হয়। এ কথার কি জবাব দেওয়া যায় আমি জানতুম না। কিছু না ভেবেই বললুম, আপনি রানী, আপনাকেই তো সবাই হিংসে করে। রানী একটু চুপ করে রইলেন, তারপর অল্প একটু হেসে বললেন, হিংসে করে তা বটে। তারপর আর কোনো কথা হলো না। আমার কেমন অস্বস্তি লাগছিল। অপরিচিত বিলিতি সেন্টের গন্ধে কেমন ঝিমঝিম করছিল মাথাটা। জানলা দিয়ে আমি বাহিরের দিকে তাকিয়ে রইলুম। গাড়ি কলেজের সামনে এসে দাঁড়ালো। সোফার নেমে দরজা খুলে দিলে। বললুম, আমি যাই? রানী হেসে হাত নেড়ে বললেন, এসো। গাড়ি চলে গেল। কিন্তু কলেজে না ঢুকতেই মেয়েরা ছেঁকে ধরলে চারদিক থেকে। তোরা বুঝি গাড়ি কিনেছিস? বললুম, আমার বাবা গরিব মানুষ, গাড়ি কেনার স্বপ্নও আমরা দেখি না। তবে কার গাড়িতে এলি? সোফার যেরকম স্যালুট ঠুকলো তাতে মনে হলো কোনো রাজা মহারাজা। ঠিক ধরেছিস, উনি একজন রানী, আমাদের পাড়ায় থাকেন। রানী? একটা চাপা গুঞ্জন উঠল মেয়েদের ভেতর। তারপর একজন বাঁকা হেসে বললে, যাক, ভালো ঘাটেই নগর ফেলেছিস, তোর আর ভাবনা নেই। মানে? মানে রানীর যখন মোসাহেব হতে পেরেছিস তখন ভবিষ্যতে হয়তো রাজপুত্রকেই ঘায়েল করে বসতে পারিস। এমন অশ্লীলভাবে বললে যে অপমানে আমার সারা গা জ্বলে উঠল। আমি কারো মোসাহেব নই।
ঠিক কথা, গ্রামার ভুল হয়েছে। সাহেবের ফেমিনিন কি হবে রে, মোমেম? উৎকট হাসিতে ভেঙে পড়ল অন্য মেয়েরা, এমনকি এতদিন যাদের বন্ধু বলে ভেবে এসেছি তারাও। আমি পা চালিয়ে সোজা ক্লাসরুমে চলে গেলুম। মনটা খিচড়ে গিয়েছিল, বিশ্রী লাগলো ক্লাসগুলো। প্রতিজ্ঞা করলুম রানীর সঙ্গে কোনো দিন আর কথাই বলবো না। ওসব উঁচু জাতের লোকের একটু কাছাকাছি যাওয়াও বিপজ্জনক। পরদিন আবার ফার্স্ট পিরিয়ডে ক্লাস। দুরু দুরু বুকে বেরিয়েছি। আর কি যোগাযোগ, রানীর গাড়ি আবার ঠিক আমার পাশটিতে এসে দাঁড়িয়ে গেল। রানী হেসে বললেন, এসো। আমি শক্ত হয়ে উঠলুম, বললুম, মাপ করবেন, পথে একটা কাজ আছে, সেইটে সেরে কলেজে যেতে হবে। বেশ তো, আমি নিয়ে যাচ্ছি যেখানে যেতে চাও। ধন্যবাদ, দরকার নেই। রানীর হাসিটা নিভে গেল, তাঁর মুখের রঙটা কেমন বদলে গেছে মনে হলো। আস্তে আস্তে বললেন, আচ্ছা তাহলে থাক। মেরুন রঙের মস্ত বড় গাড়িটা দীর্ঘশ্বাসের মতো খানিকটা ধোঁয়া ছেড়ে এগিয়ে চলে গেল। জানি না কেন আমার ভারী কষ্ট হলো, মনের মধ্যে অপরাধ বোধ হলো খানিকটা। হয়তো আরও ভদ্রভাবে ওকে কথাগুলো বুঝিয়ে বলা চলতো। তারপর থেকে রানীর গাড়ি আমার পাশ দিয়ে বেরিয়ে গেছে অনেকবার, কিন্তু আর থামেনি। রানী আমার দিকে কখনো তাকিয়েছেন কিনা বলতে পারবো না, কিন্তু আমি আর চোখ তুলে চাইতে পারিনি তাঁর দিকে। ঘুমুলে? না, ঘুমোবার জো কি, খুব ইন্টারেস্টিং লাগছে। তবে ভাবছি ব্যক্তিটি রানী না হয়ে যদি রাজপুত্র হতো, তাহলে এই গল্প আমার শোনবার সুযোগ ঘটত কিনা। হয়েছে, ফাজলামো করতে হবে না, তারপর শোনো। আমাদের পাড়ায় তখন মেয়েদের একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। ছিল কেন, এখনও আছে, তবে ওটা এখন বড় বড় লোকেদের হাতে। সারদান অ্যাভিনিউয়ের দিকে সরে গেছে। তখন আমরাই ওটা চালাতুম। প্রবলেম ছিল চিরকাল যা থাকে তাই, অর্থাৎ টাকার অভাব। বড় একটা শো করবার চেষ্টা হচ্ছিল, অন্তত 700-800 টাকা দরকার। আমরা বড়জোর 100-2 জোগাড় করতে পারি, বাকিটার কি হবে? একজন দিদি গোছের বললেন, রানীর কাছে গেলে হয় না? সকলে সমস্বরে বললেন, ঠিক ঠিক, তাছাড়া মহিলাদের প্রতিষ্ঠান, ওর তো সহযোগিতা করাই উচিত। আর একজন বললেন, 100-5 টাকা যদি দান করেন তাহলে ওকে আমাদের স্থায়ী সভানেত্রী করতে পারি। সকলে যেন একসঙ্গে স্বপ্ন দেখতে লাগলো। 500 টাকা কেন, রানী ইচ্ছে করলে 5-7 হাজারই বা কতক্ষণ। সীতা, তোমাকেও যেতে হবে ডেলিগেশনে। আমি প্রতিবাদ করে বললুম, না না। না কেন? রানী তোমাকে ভালোবাসেন, তাঁর মোটরে লিফট দেন, তুমি গেলে কিছুতেই আমাদের কথা ঠেলতে পারবেন না। আমার ট্র্যাজেডিটা দেখো একবার। কতদিন আগে মাত্র একবার মোটরে চেপেছিলুম, সেই খ্যাতি কিভাবে ছড়িয়েছে। আর ভোর 6টায় রানীর মোটরে উঠে বসাটা যে এত লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সে কথাই বা কে ভাবতে পেরেছিল। আমি বিব্রত হয়ে বললুম, সেই কবে একদিন লিফট দিয়েছিলেন, তাতে এমন কিছু খাতির হয়নি আমার সঙ্গে, আমি যেতে পারবো না। সবাই তখন এক বাক্যে বললেন, তাহলে বুঝবো তুমি আমাদের সংঘের উন্নতি চাও না। এরপর আর না বলবার জো রইল না। আমরা 3 জন গেলুম ডেলিগেশনে, আমি, রেনুদি আর জ্যোতি মাসিমা। জ্যোতি মাসিমা অ্যাডভোকেটের স্ত্রী। লোকে বলে হাইকোর্টে প্র্যাকটিস করলে নাকি স্বামীর চাইতে তাঁরই বেশি প্রসার হতো। দারোয়ান আমাদের নিচের মস্ত ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালো। আমি অস্বস্তিতে ঘামতে লাগলুম। 2 মিনিটের মধ্যেই রানী নেমে এলেন। আমার মুখের দিকে তাকিয়ে অল্প একটু হাসলেন। আমি মাথা নামিয়ে নিলুম। তারপর স্নিগ্ধ কোমল ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি চাই আপনাদের? প্ল্যান আগেই করা ছিল, বাড়ি গিয়েই টাকাটা ফস করে চেয়ে বসাটা ঠিক হবে না। বিকেলে ওকে আমাদের সঙ্গে নিয়ে আসা হবে। উনি একবার অনুগ্রহ করে সব দেখবেন, শুনবেন। ওর সহযোগিতা পেলে মেয়েদের এই প্রতিষ্ঠানটা।
আমাদের দুজনকে কিছু করতে হলো না, জ্যোতি মাসিমা একাই বলে চললেন। এক টানা 25 মিনিট। আমাদের বিরক্তি লাগছিল, কিন্তু মুখে এক টুকরো হাসি টেনে রেখে রানী নিঃশব্দে শুনে গেলেন সব। আমি লক্ষ্য করে দেখলুম এর মধ্যে যেন আরও শীর্ণ হয়ে গেছে রানী। মুখে একটা অদ্ভুত চাপা যন্ত্রণা যেন কোথায় লুকিয়ে আছে। চোখের দৃষ্টি অসাধারণ ক্লান্ত। জ্যোতি মাসিমা বললেন, তাহলে আজ সন্ধেয় একবার। আমার শরীরটা তেমন ভালো নেই, দয়া করে যদি এখন আমায় মাপ করতেন। আপনাকে বিশেষ কষ্ট দেব না, যেতে আসতে 10 মিনিট, আমাদের সঙ্গে মিনিট 15। একটা ক্লান্ত নিঃশ্বাস ফেলে রানী বললেন, আচ্ছা। এর মধ্যে আমাদের চা এলো, রুটি, মাখন, কেক, আঙ্গুর। আমি চা ছাড়া বিশেষ কিছু খেলুম না। রেনুদি একটা কেক পর্যন্ত এগোলো, কিন্তু জ্যোতি মাসিমা তাঁর বক্তৃতার দামটা আদায় করতে ছাড়লেন না। আমাদের তিনজনের খাওয়াটা একাই সেরে নিলেন। রানী কিছুই স্পর্শ করলেন না। জানালা দিয়ে পার্কের একটা কাঞ্চন গাছের দিকে তাকিয়ে রইলেন। সেটা বসন্তের ফুলে ফুলে ভরে উঠেছিল। এ পর্যন্ত করুণ কাহিনী তো কিচ্ছু পাচ্ছি না। রানী বুঝি শেষ পর্যন্ত বিট্রে করলেন তোমাদের, গেলেন না? ব্যস্ত হয়েও না, শেষটা শোনো। সন্ধেবেলায় কাঁটায় কাঁটায় 6টায় মেরুন রঙের গাড়িটা আমাদের সঙ্ঘের দুয়ারে এসে দাঁড়ালো। দুটি মেয়ে শাঁখ বাজালে। জ্যোতি মাসিমা নিজে রানীর গলায় একছাড়া গোড়ের মালা পরিয়ে দিলেন। রানীকে আমরা রানীর মতোই অভ্যর্থনা করে নিয়ে গেলুম। ওরই মধ্যে এক ফাঁকে জ্যোতি মাসিমার 10 বছরের মেয়ে কাবলি একখানা ভরতনাট্যমও দেখিয়ে দিলে। একজন ভজনও শোনালো একখানা। তারপরে নিয়ে যাওয়া হলো চায়ের টেবিলে। খরচপত্র করে চৌরঙ্গির খাবার আনা হয়েছিল। কেসি দাস থেকে সুইস কনফেকশনারি পর্যন্ত কিছুই বাদ পড়েনি। আইডিয়া জ্যোতি মাসিমার, বড় মাছ ধরতে গেলে ভালো চারের ব্যবস্থা রাখা দরকার। রানী কিন্তু এক টুকরো খাবারও ছুঁলেন না। কেবল আমার মনে হলো খাবারগুলোর দিকে তাকিয়ে মুহূর্তের জন্য তাঁর চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলে উঠল। কিন্তু চায়ের পেয়ালাটাই মাত্র টেনে নিলেন তিনি। কেন এসব করলেন? বিকেলে অনেক খেয়ে বেরিয়েছি, কিছুই ছুঁতে পারবো না এখন। খাবারগুলো ফেলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা অনেকেই আছি, বিশেষ করে জ্যোতি মাসিমা তো আছেনই। তবু এগুলো নষ্ট হয়ে যাবে বলে মাসিমাই সাজিয়ে গুছিয়ে অনেকক্ষণ দুঃখ করলেন। আসল কথাটা ভাঙলেন তারপর। আপনার কাছ থেকে কিছু সাহায্য আমরা চাই, যদি অন্তত 100-5 টাকা। রানী চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন, নামিয়ে রাখলেন। গম্ভীর বিষণ্ণ দৃষ্টিতে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। আস্তে আস্তে বললেন, 500 টাকা? তাঁর কথার স্বরে উৎসাহ পেয়ে জ্যোতি মাসিমা বললেন, বেশি পেলে আমাদের তো ভালো হয়। প্রকাণ্ড মুখখানা তাঁর বিগলিত হাসিতে ভরে গেল। তবে রানী ভ্যানিটি ব্যাগ খুলে চেক বই বের করলেন আর ছোট একটি কলম। তারপর চেক লিখতে লাগলেন। কিন্তু আমার কেমন বিশ্রী লাগছিল। রানীর চোখ দুটো অমন ঘোলা দেখাচ্ছে কেন? হাতটা কাঁপছে কেন অল্প অল্প? রানী চেক লিখলেন, তারপর ভাঁজ করে মাসিমার হাতে দিয়ে বললেন, আচ্ছা উঠি আজ। ওদিকে চেক খুলে মাসিমার চোখ প্রায় আকাশে উঠল। 500 নয়, 5000-এর চেক। খাবি খেতে খেতে জ্যোতি মাসিমা বললেন, দেখুন কি বলে যে আপনাকে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদের আর দরকার ছিল না। রানী উঠে দাঁড়িয়েছিলেন। হঠাৎ অসহ্য যন্ত্রণায় তাঁর চোখ যেন বুজে এলো। বিকৃত মুখে টেবিলের কোণটা চেপে ধরলেন। তারপরেই হুড়মুড় করে পড়ে গেলেন। ডাক্তার, জল, পাখা, তুমুল কাণ্ড। রানী সেই রাতেই হাসপাতালে মারা গেলেন। মারা গেলেন? হ্যাঁ, হার্ট খারাপ ছিল। তার চাইতেও বড় কথা, প্রায় 1 মাস নাকি রানী প্রায় অনাহারে ছিলেন। অনাহারে? শখ করে? না, খাবার পয়সা ছিল না। তার মানে?
মানেটা বোঝা গেল পরের দিনই। মোটর, ফার্নিচার, রেডিও সব ভাড়া। কিন্তু এই 3 মাসে কেউ 1 পয়সা ভাড়া পায়নি। আমাদের জন্যে যে খাবারটা এসেছিল তাও বাকিতে। বলো কি, বাকিতে চাল বজায় রেখেছিলেন, অথচ নিজের খাওয়া জোগাড় করতে পারেননি? হয়তো ওইটুকুই রানীর আত্মমর্যাদা, বাহিরের সম্মান বাঁচাতে চেয়েছেন, কিন্তু নিজেকে প্রতারণা করতে পারেননি। 2 দিনের মধ্যেই ফার্নিচারওয়ালা কপাল চাপড়াতে চাপড়াতে তার জিনিস নিয়ে গেল। মোটর ফিরে গেল গ্যারেজে। আরও মজার কথা শুনবে? তেতলার রানীর শোবার ঘরে ওই রেডিওটা ছাড়া ছিল মাত্র একটা নেপের খাটিয়া, তাতে ময়লা একটা সুজনি আর একটা পুরনো বালিশ। জ্যোতি মাসিমার সবচেয়ে বড় দুঃখ, চেকটা তিনি ক্যাশ করতেই পারেননি। রানীর অ্যাকাউন্টে 1 পয়সাও ছিল না। আমার কি মনে হয় যেন শেষ মিথ্যেটা ধরা পড়বার আশঙ্কাই অত তাড়াতাড়ি ওর মৃত্যু ডেকে আনলো। রানী, না না, সীতা। এই হয়, এই রাজা রানীরা এমনি ফাঁকির উপরেই দাঁড়িয়ে আছে। নিজের মিথ্যের ভারে এমনি করে সবাই ওরা ধসে পড়বে, এই হলো ওদের জীবনের প্রতীক, তাই না? তোমার গল্পটা সিম্বলিক, কি বলো? জবাব দিচ্ছ না যে? ঘুমিয়ে পড়লে নাকি? আচ্ছা, ঘুমোও ঘুমোও।